নমস্কার। গল্প চিরন্তনীতে সকল শ্রোতা বন্ধুকে স্বাগত জানাই। আজ শুনবেন সাহিত্যিক গজেন্দ্র কুমার মিত্রের লেখা গল্প ছোট্ট ঘটনা। ছোট্ট ঘটনা আর হলো অনেক দিন, কিন্তু তার জের যে এত দূর পর্যন্ত আর এতদিন পর্যন্ত গড়াবে তা কে জানত। নিবারণবাবু আর হরিশ যাচ্ছিলেন ঋষিকেশ থেকে লছমনঝোলা। হেঁটেই যেতে হতো তখন, এত যাত্রীবাহী বাসের উপদ্রব হয়নি। আগের দিন এসে ওরা কালী কমলিওয়ালা বাবার ধর্মশালায় উঠেছিলেন। ওখানে প্রত্যহ দুপুরবেলা দূর দূরান্তর থেকে সাধুরা এসে থালার মতো রুটি খানকতক করে কয়েক হাতা ভাত আর 3 হাতা করে ডাল মাথাপিছু নিয়ে যান। লছমনঝোলার দিক থেকেও নদী পার হয়ে বহু সাধু আসেন। কাউকে কাউকে 3-4 মাইল হেঁটে আসতে হয়। সেজন্য অনেক ক্ষেত্রে সবাই আসে না, একজন এসে বাকি কজনের নিয়ে যায়। ভারপ্রাপ্ত কর্মচারীটি প্রশ্ন করে, ক মুরত? সে হয়তো বলে 3 মুরত কিংবা 6 মুরত। সেই হিসেব করে গুনে গুনে ডাল ভাত রুটি দেওয়া হয়। 6খানা করে ওই রুটি কোনো সাধারণ লোকের সাধ্য নেই যে খায়, যোগ বল চাই। নিবারণবাবুর শালা হরিশ একটু ভাবপ্রবণ লোক, যদিও তার বয়স অল্প। সে চেয়ে চেয়ে দেখে ছলছল চোখে বলেছিল, সত্যি এতগুলি সাধু ভোজন করাচ্ছে প্রত্যহ, এদেরই সার্থক জীবন। নিবারণবাবু একটু বড় গোছের স্কুল মাস্টার, কিন্তু তিনি এসব ব্যাপারে একেবারে আধুনিক। তিনি জ্বলে উঠে বলেছিলেন, ননসেন্স, কতগুলো প্যারাসাইটকে আলস্যে প্রশ্রয় দিচ্ছে এরা, আর দিচ্ছে হয়তো তোমার আমার মতো গেরস্থ লোকের কাছ থেকে পয়সা দোহন করে নিয়ে। এরাই তো সোশ্যাল এনিমি নাম্বার 1। 2টি পুরুষ বিদেশে ঘুরে বেড়াচ্ছিলেন, বৈচিত্র্যের অভাব ছিল বৈকি। এই সূত্রে তর্ক জমিয়ে কিছু আনন্দের স্বাদ পেলেন। সেই তর্কেরই জের আজও চলছিল। পাহাড়ে হাঁটতে হাঁটতে দুজনেই গরম হয়ে উঠেছিলেন, আর তা হবার প্রয়োজনও ছিল। হাড় কাঁপানো বাতাস সোয়েটার ভেদ করে মেরুদণ্ড পর্যন্ত ঝনঝনিয়ে দিচ্ছে। ফলে ভারতের প্রাচীন ঋষি সমাজ থেকে শুরু করে রামকৃষ্ণ পরমহংস পর্যন্ত কেউই বাদ রইলেন না সে তর্কের মধ্যে আসতে। হরিশ বলে, এরাই তো ভারতের গৌরব, এদের জন্যেই আজও ভারতবাসী মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। আর নিবারণবাবু বলেন, এরাই আমাদের লজ্জা। দেশের লোক যখন খেতে পাচ্ছে না, তখন এই এতগুলো শক্ত সমর্থ জোয়ান লোক স্রেফ পরের মাথায় কাঁঠাল ভেঙে বসে খাচ্ছে। আর খাওয়া বলে খাওয়া, সেদিন বড় আকড়ায় দেখলে তো, দুধে বাদাম গুলে শরবত আর ঘি চপচপে হালুয়ার বহর। এই তো এতদিন তীর্থে তীর্থে ঘুরছ, ভিক্ষা করা ছাড়া সাধুদের আর কিছু করতে দেখেছ? ভিক্ষে করছে আর খাচ্ছে আর ঝগড়া করছে। সাধুজিরা যখন গালাগাল দেন তখন তাদের ভাষাটা লক্ষ্য করেছ? আমরা অমন ভাষা ব্যবহার করতে লজ্জা পাই। সন্ন্যাসী, সন্ন্যাসী তো ত্যাগ কই। হরিশ এর উত্তরে আরও ঝাঁঝালো কিছু বলতে যাবে, এমন সময় দুজনেই স্তব্ধ হয়ে গেলেন। খাড়া পাহাড় উঠে গেছে পথের একদিকে, আর একদিকে খাড়া পাড় নেমে গেছে গঙ্গায়। এরই মধ্যে একটি গুহা, গুহা না বলে খাঁজ বলাই উচিত তাকে। সামান্য পরিসর, তারই মধ্যে একটি কৌপিনবন্ত নাগা সন্ন্যাসী বসে আছে। একটা বড় কাঠের গুঁড়িতে ঠেস দিয়ে বসেছে, এক পা আর এক পায়ের হাঁটুর ওপর তোলা। সামনে আর একটা গুঁড়ি ধোঁয়াচ্ছে সামান্য আগুন তাতে। আর কিছু নেই কোথাও, সামান্য একটা জল খাবার পাত্র পর্যন্ত নয়। সর্বাঙ্গ নগ্ন, শুধু এক চিলতে কৌপিন আছে। তাতে লজ্জা ঠিকমতো নিবারণ হয় না, হয়তো আইনটা বাঁচে। এত যে শীত,
হাড় কাঁপা বাতাস চারিদিকে, সে সম্বন্ধে সম্পূর্ণ নির্বিকার। গায়ে কাঁটাও দিচ্ছে না লোকটার, বেশ খুশি খুশি মনে বসে আছে গঙ্গার দিকে চেয়ে। দুজনেই একটু যেন থতমত খেয়ে গেলেন সাধুটিকে দেখে। শেষে হরিশ একটু এগিয়ে গিয়ে হাত জোর করে নমস্কার জানালো। নারায়ণ। এটা হরিশ এখানে এসেই শিখেছে। সাধুটি যেন কৃতার্থ হয়ে গেল। খুশিতে উদ্ভাসিত হয়ে হেসে বলল, নারায়ণ ভাই, নারায়ণ নারায়ণ। হরিশের ভক্তি হলো। সে একটু ইতস্তত করে পকেট থেকে একটা দুয়ানি বের করে দিতে গেল, কিন্তু সন্ন্যাসী বাধা দিলে। আরে নে নে ভাই, पैसा क्या होगा, वो राख देव तुम। थोड़ा मिठाई खाएगा बाबा, हरीश बोले। मिठाई यहाँ थोड़ा ही मिलता है, मिठाई देव तो खाएगा बहुत मज से, लेकिन पैसा क्या होगा। হরিশ দমে গিয়ে দুয়ানিটি পকেটে পড়ল। তারপর দুজনেই আবার পথ ধরে চলতে শুরু করল। কিন্তু কে জানে কেন তর্কটা আর জমল না। নিবারণবাবু নিঃশব্দে পথ হাঁটতে লাগলেন। লক্ষ্মণঝোলা স্বর্গাশ্রম হয়ে ওরা যখন ফিরলেন তখন সন্ধ্যের খুব বেশি দেরি নেই। ওরা একটু দ্রুতই হেঁটে আসছেন, কিন্তু সকালের সেই সাধুজির গুহার কাছাকাছি এসে অদ্ভুত এক দৃশ্য তাদের চোখে পড়ল। সকালে যাবার সময়ই ওরা লক্ষ্য করেছিলেন পাহাড়ের গায়ে অনেকগুলি গরু চড়ে বেড়াচ্ছে। কাদের গরু এখানে চড়ে এ প্রশ্নও করেছিলেন তারা পরস্পরকে। এখন দেখলেন তারই একটি বোধহয় নেমে রাস্তা থেকে একটু উঁচুতে এসে দাঁড়িয়েছে। স্থির হয়েই সে দাঁড়িয়ে দুধ খাওয়াচ্ছে বাছুরকে। কিন্তু শুধু বাছুরই নয়, একদিকের বাঁট থেকে বাছুর খাচ্ছে, আর একদিকের দুটি বাঁট এক হাতে দুয়ে আর এক হাতে লাগিয়ে পান করছেন সকালের সেই সাধুটি। গাভীটিও পরম স্নেহভরে একবার বাছুরের ল্যাজ আর একবার সাধুর জটা লেহন করছে। অল্পক্ষণ মাত্র দুজনে দাঁড়িয়েছিলেন, তারপর চলে এসেছিলেন নিঃশব্দেই। সে সময় দাঁড়িয়ে সাধুর সঙ্গে কথা কইতেও পারেননি। এরপর নিবারণবাবুর সব যেন ওলটপালট হয়ে গেল। ক্রমশ এমন হলো যে সাধু দেখলেই আর তাঁর জ্ঞান থাকে না। যাকে তাকে ধরে আনেন বাড়িতে, আদর যত্নে দুধে ঘিয়ে আচ্ছা করে খাওয়ান। অধিকাংশ ক্ষেত্রেই তারা নানা ছুতোয় কিছু নগদ টাকাতেও ঘা দিয়ে যায় যাবার আগে, কিন্তু তবু ভক্তি কমে না ওর। ওর বাড়াবাড়িতে বাড়িশুদ্ধ লোক সাধুর সাড়া পেলেই ক্ষেপে উঠবার উপক্রম হলো, তবু ওর চৈতন্য হয় না। ওর স্ত্রী তাদের জন্য নানাবিধ রান্না করে সেবা করে ক্লান্ত। টাকা পয়সার দিক থেকেও সর্বশান্ত হবার জোগাড়। ছেলেটিকে হরিশ কাছে রেখেছিল, তাই সে বিয়ে পাশ করে চাকরিতে ঢুকতে পেরেছে। গাছের মতো মেয়ে, তার বিয়ের ব্যবস্থা হয় না, বরং কোনো কোনো মাননীয় অতিথির সাধু দৃষ্টি থেকে আড়াল করতে করতে প্রাণান্ত। নিবারণবাবু নিজে তবু নির্বিকার। উনি বলেন, হরিদ্বারের গঙ্গায় যারা কাঁকড় ঘেঁটে ঘেঁটে পয়সা খোঁজে তাদের দেখেছ? কতবার চুবড়ি চুবড়ি কাঁকড় তোলে এমনি বেফায়দা, কিন্তু ওই করতে করতেই একবার বরাতে জুটে যায়। তখন অনেক সময় শুধু আনি দুয়ানি নয়, টাকা সিকি এমনকি সোনা রূপও পাওয়া যায়। এক আধবারে হতাশ হলে কি চলে? আমার এ যে সোনার তাল খোঁজা। এমনি করেই চলছিল। এমন সময় এই কাণ্ড। কালীঘাটের কাছাকাছি এক ঠাকুর বাড়ি আছে। নিবারণ গিয়েছিলেন সেখানে কথকতা শুনতে। ভাগবত পাঠ করছিলেন কোনো এক প্রবীণ প্রভুপাদ, যাঁর ভয়ঙ্কর আভিজাত্যের খ্যাতি বলতে গেলে হিমালয় থেকে কুমারিকা পর্যন্ত বিস্তৃত। এ হেন প্রভুপাদকে কোথাকার কে এক আধ পাগলা লোক কথকতার শেষে আক্রমণ করে বসল। অবশ্য হাতে নয়, মুখে, অর্থাৎ
বিষম তর্ক জুড়ে দিল। আধপাগলাই বলতে হবে বই কি, এমনি একটা সাদা ধুতি কাছা খুলে পরা, গায়ে গেঞ্জির ওপর সেই কাপড়ের খুঁট জড়ানো, মাথায় সাদা কান ঢাকা টুপি। ওই টুপিটাই যা সাধুদের মতো, তবে গেরুয়া নয়। প্রথম প্রথম সবাই ওর এই স্পর্ধাকে অর্বাচীনতা মনে করে রুষ্ট হয়ে উঠেছিল, কিন্তু একটু পরেই প্রবীণরা স্তব্ধ হয়ে গেলেন। কারণ লোকটির যুক্তি শুধু যে ক্ষুরোধার তাই নয়, তার পিছনে পাণ্ডিত্যও আছে যথেষ্ট। নিজের যুক্তির সমর্থনে শাস্ত্রগ্রন্থ থেকে এমন সব শ্লোক উদ্ধার করতে লাগলেন যাতে প্রভুপাদকেও অবশেষে থিতিয়ে পড়তে হলো। অবশ্য প্রভুপাদের বিশেষ ভক্তরা শেষ পর্যন্ত চেঁচামেচি করে লোকটিকে থামিয়ে দিলেন। সভা ভাঙল। প্রভুপাদ বিজ্ঞ জনচিত করুণার হাসি হেসে ভক্তদের অভয় দিলেন। সে লোকটিও আর কথা বলবার সুযোগ না পেয়ে উঠে পড়ল। কিন্তু না, অন্তত সে সভাস্থলে একটি ভক্ত ওর ইতিমধ্যে গড়ে উঠেছিলেন, তিনি আমাদের নিবারণবাবু। ভিড়ের মধ্যে খেই হারিয়ে নিবারণবাবু ব্যাকুল হয়ে খুঁজতে লাগলেন লোকটিকে। শেষে দেখা পেলেন একেবারে শাহনগরের মোড়ে গিয়ে নিস্পৃহ নিরাসক্তভাবে রাস্তার দিকে চেয়ে দাঁড়িয়ে আছেন। নিবারণবাবু কাছে গিয়ে গলাটা বেশ পরিষ্কার করে নিয়ে বললেন, এই যে আপনাকেই খুঁজছিলাম। কেন বলুন তো? লোকটি যেমন সপ্রতিভ তেমনি স্পষ্টভাষী। মারধর দেবেন নাকি? না না, কি যে বলেন, এমনি। তারপর একটু ঢোক গিলে নিবারণবাবু বললেন, আপনি থাকেন কোথায়? বলা শক্ত। আপাতত এইখানে আছি। রাতটা কার ঘাড়ে চেপে কাটাবো তা এখনও ঠিক করিনি। অর্থাৎ চাপবার মতো তেমন ঘাড় পাচ্ছি নে। নিবারণবাবুর চোখ দুটি আশা ও উৎসাহে উজ্জ্বল হয়ে উঠল। বললেন, তাহলে যদি আপত্তি না থাকে তো আমার ওখানে চলুন না। ও, সাধু ধরা বাই আছে বুঝি? তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে থাকে লোকটি। না না, তেমন কিছু নয়, এমনি। হুম, এমনি তো হবার জো নেই। বাই যার আছে তাকেই পাগল লোকে বলে। আর পাগল না হলে কি আর লোক রাস্তা থেকে লোক ধরে নিয়ে যায়? চোর কি ডাকাত কি খুনে কিছুই জানেন না, সহজ মানুষ হলে ভেবেচিন্তে দেখতেন। ভেবেচিন্তে কি আর দেখিনি ভাবছেন? কিছু কিছু মানুষ চিনি বই কি। নিবারণবাবু সবিনয় গর্বে হাসলেন। ও, ওই ওখানকার বাগাড়ম্বর দেখে ভক্তি হয়েছে বুঝি? খুব মানুষ চেনেন তা বুঝেছি। ঠাকুরের কথা মনে নেই বুঝি? খালি গাড়ুই ভক ভক করে, ভরা গাড়ু সাড়া দেয় না। যাক, আমার যখন কোথাও রাত কাটানোর দরকার তখন আর আমি ভাঙছি দি কী করে। চলুন যাই। কিন্তু একটা কথা, আহারাদি আমার স্বেচ্ছা মতো চলবে এই শর্তে, যেটুকু খাবার যা খাবার আমি বলবো, আপনাদের মর্জি মতো হবে না। রাজি আছেন? নিশ্চয়ই। অবশ্য আমার সাধ্যের মধ্যে না কুলোলে মা ভই খুব কুলোবে। ঘরে এসে জাঁকিয়ে বসল লোকটি। তখন রাত হয়ে এসেছে। গৃহিণী আজকাল আর অপ্রসন্নও হন না, এসব সয়ে গেছে তার। শুধু প্রশ্ন করে পাঠালেন, খাবার কি হবে? লুচি না ভাত? আমিষ না নিরামিষ? নিবারণবাবু তাকালেন অতিথির দিকে। অতিথি বললেন, একটি যে কোনো কলা, কাঁঠালি বা মর্তমান, আর এক গ্লাস শরবত। ওই চিনি দিয়ে একটু জল গুলে দেওয়া। খাবো রাত 10টায়। সে কি? নিবারণবাবু ব্যস্ত হয়ে পড়লেন। অন্তত কিছু মিষ্টি কিংবা একটু দুধ। শর্ত মনে আছে? নিবারণবাবু দমে গেলেন। গৃহিণীরও একটু কৌতূহল হলো এতদিন পরে। কিছুক্ষণ দুজনেই চুপচাপ।
শেষে নিবারণবাবু বললেন, সিগারেট চলবে? না, তাও না, ব্যস্ত হতে হবে না। একটু পরে আবার উসখুস করে উঠে নিবারণবাবু বললেন, আপনি শাস্ত্রকথা কিছু বলুন, বড় ভালো লাগছিল তখন। তীক্ষ্ণ দৃষ্টিতে বিদ্রূপের হাসি খেলে গেল। কেন? ঘরের ভাড়া? একটা কলার দাম তো 3 পয়সার বেশি নয়। বারে, আমি কি সে কথা বলেছি? ছি ছি, এতে বড় লজ্জা দেওয়া হয়। অতিথি তেমনি ভঙ্গিতেই প্রশ্ন করলেন, কতদিন এ কাজ চলছে? ঘাবড়ে গেলেন নিবারণবাবু। তার মানে? এই সাধু ধরা। আমাকে ভাঁওতা দেবার চেষ্টা করবেন না, এক আঁচড়ে আপনাকে চিনেছি। সাধুর সঙ্গের জন্যে পাগল না? একবার তেমন কোনো লোক পেলে হয়, ইহকাল পরকাল সবটা গুছিয়ে নি, এই তো মনোভাব। নিবারণবাবু কেমন যেন হয়ে পড়লেন ওর সামনে। থতমত খেয়ে বললেন, না, ইহকাল নয়, ঠিক পরকালও নয়। আসল কথা একটু জানতে ইচ্ছা হয়। সাধুসন্ত লোক ছাড়া আমাদের উপায়ই বা কী বলুন জানবার? আচ্ছা, একটা কথা বলি, মিছি এত মেহনত করে সাধু খুঁজে না বেরিয়ে নিজেই সাধু হবার চেষ্টা করলে কি হয়? তাহলে তো সব হ্যাঙ্গাম চুকে যায়। বিনয়ে বিগলিত হয়ে নিবারণবাবু বলতে যান, আগে সে সুকৃতি কি আছে? সাধু হওয়া কি অতই সোজা? শক্তটা কি মশাই? সাধু বলতে কি বোঝেন? কারুর অনিষ্ট চিন্তা করবেন না, যতটা সম্ভব যে কাজটাকে মন্দ বলে জানেন তা থেকে নিবৃত্ত থাকবেন এবং লোভকে বাসনাকে সংযত করার চেষ্টা করবেন, এই তো। নাকি আর কিছু? এ তো সাধু গৃহস্থের আদর্শ আপনি বললেন। আসল যেটা ব্রহ্মজ্ঞান, ঈশ্বরকে যারা প্রত্যক্ষ করেছেন। ঈশ্বরকে প্রত্যক্ষ করা কি এতই সোজা? আর আপনিও তো কিছু কিছু শাস্ত্রগ্রন্থ পড়েছেন, দেখেননি যে বারবার শাস্ত্রে সাধুসঙ্গকেই প্রাধান্য দিচ্ছে? আগেকার মুনি ঋষি যাঁদের বলেন তাঁরা গৃহস্থ ছিলেন না? ওসব ছাড়ুন দেখি মশাই, মেয়েটার বিয়ে দেবার চেষ্টা করুন, স্ত্রীকে একটু রেহাই দিন, নিজের মধ্যে সমাহিত হয়ে সৎচিন্তা করার চেষ্টা করুন। যাকে খুঁজছেন তাকে কি বাইরে পাওয়া যায়, না লোকের কাছে চেয়ে পাওয়া যায়? ওই দেখুন, অভ্যাস খারাপ, বক্তৃতা দিতেই শুরু করেছি শেষ পর্যন্ত। আপনার ঘরের ভাড়া না দিয়ে যাব না দেখছি। কিন্তু ততক্ষণ নিবারণবাবু হুড়মুড়িয়ে পায়ে পড়েছেন একেবারে। প্রণাম করে পায়ের ধুলো নিয়ে বললেন, আর ফাঁকি দিতে পারবেন না। আমার মেয়ের বিয়ের খবর তো আপনার জানবার কথা নয়। মেয়ে যে আছে তাই জানলেন কি করে? এবার আসল মানুষ পেয়েছি। ভদ্রলোক বাধা দিলেন না, এমনকি তিরস্কারও করলেন না। শুধু কণ্ঠস্বরে ওর আরও ব্যঙ্গ প্রকাশ পেল। এত সহজে চিনে ফেললেন তাই তো? এইভাবেই আসল নকল চেনেন বুঝি? যে কোনো হনুমান চরিত্র জানা জ্যোতিষী তো মুখ দেখে এসব খবর দেয়। সাইকোলজি জানা অধ্যাপকরাও বলতে পারতেন, কিন্তু তাও নয়। বাড়ি ঢোকবার সময়ই একটি বয়স্কা আইবুড়ো মেয়েকে আড়ালে সরে যেতে দেখেছি। তার সঙ্গে আপনার মুখের আদল স্পষ্ট। নিবারণবাবু যেন একটু দমলেন। কিন্তু এধারে আর এক কাণ্ড। ওর স্ত্রীর একটি কলার ফরমাশে কৌতূহলী হয়ে আড়াল থেকে দেখছিলেন। এইবার তিনি ঘরে ঢুকেই অতিথিকে সাষ্টাঙ্গে প্রণাম। প্রভু, যখন দয়া করে এসেছেন, মেয়েটার একটা বিয়ের ব্যবস্থা করে যান। ওর দ্বারা কিছুতেই কিছু হবে না, একেবারে সংসারের দিকে পিছন ফিরে আছে। আমার ভাবনায় ঘুম হয় না, একটু আদেশ আপনাকে করতেই হবে। নিবারণবাবু স্তম্ভিত। স্ত্রী এতদিন যত সাধু দেখেছেন তত বিরূপ হয়েছেন সমগ্রভাবে সন্ন্যাসী সমাজের ওপর।
আজ একই কাণ্ড। কিন্তু অতিথি তেমনি নির্বিকার, কণ্ঠে সেই প্রচ্ছন্ন বিদ্রূপের আভাস। বললেন, কেবল আমার আদেশের ওয়াস্তা? এর জন্য আপনার মেয়ের বিয়ে আটকে আছে? বেশ, আমি হুকুম করছি, এই মাসেই বিয়ে হবে। দেখুন হুকুমের জোরে কি হয়। এরপর নিবারণবাবু তাঁর তত্ত্বকথা শোনবার জন্য উঠে পড়ে লাগলেন। কিন্তু অতিথি অটল। বললেন, যদি সাধু বলেই আমাকে ধারণা হয়ে থাকে তো এই পরামর্শই শুনুন, আর সাধু সঙ্গের চেষ্টা করবেন না, আসলকে ধরুন। মনিব হাতের কাছে থাকতে তার দারোয়ান চাপরাশিদের জন্যে এত ব্যস্ত কেন? তবু পীড়াপিড়ি হয় দেখে বললেন, আচ্ছা, এখন বিশ্রাম করতে দিন, কাল সকালে থাকি তো দেখা যাবে। নিবারণবাবুর স্ত্রী একটু মিষ্টি খাবার জন্য জিদ করতে লাগলেন। তাঁকেও ওই আশ্বাস দিলেন। বললেন, রাত্রে আমি যে কোনো একটা ফল ছাড়া অন্য কিছুই খাই না, ওতে আমার শরীর বেশ ভালো থাকে। যদি থাকি তো কাল সকালে খাব। নিবারণবাবু মনে মনে প্রতিজ্ঞা করে রাখলেন, কাল সকালে উঠে যদি পায়ে আর হয়ে পড়তে হয় তাও পড়ব, ছাড়ছি না অত সহজে। নিবারণবাবু ওঠেন খুব ভোরে, কিন্তু দেখা গেল আরও ভোরে অতিথি সরে পড়েছেন। বিছানা খালি, দৌড় ভেজানো। ছেলে খুব আস্তে আস্তে বললে, দেখো সাধুজি কি কি নিয়ে সরে পড়েছেন। সেটা ঠিক নয়, দেখা গেল সবই আছে। ছেলের মা বললেন, অমন কথা বলিস নি, জিভ খসে যাবে। দিন দুই পরে হরিশ মেয়ের একটি সম্বন্ধ আনলেন। ভালো পাত্র, দাবি দেওয়া নেই। সেই মাসের মধ্যেই বিয়ে চুকে গেল। কিন্তু এতে ফল হলো বিপরীত। নিবারণবাবু সাধারণভাবে সাধু খুঁজে বেড়ানো ছেড়েছেন বটে, এখনও একটি বিশেষ সাধুর আশা ছাড়তে পারেননি। প্রত্যহ রাত 10টা-11টা পর্যন্ত কলকাতার পথে পথে সেই এক রাত্রির অতিথিটিকে খুঁজে বেড়ান। এতক্ষণ শুনলেন গজেন্দ্র কুমার মিত্রের লেখা গল্প ছোট্ট ঘটনা। কেমন লাগলো গল্পটা? ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আজ এখানেই শেষ করলাম।